আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক জনাব রাহাত মিনহাজ। জনাব রাহাত মিনহাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে ধন্যবাদ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জনাব রাহাত মিনহাজ, আপনি খেয়াল করেছেন গতকালকে শুক্রবার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ওনারা একটা সূচক বের করেছে, যেটা ওনারা প্রতি বছরই বের করেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সারা দুনিয়ার সংবাদপত্রের স্বাধীনতার সূচকটা বের করেন, যে কোন দেশে সংবাদপত্র কতটুকু স্বাধীন আছে। এই স্বাধীনতার সূচকটা বের করার সময় নানা ধরনের প্যারামিটার ইউজ করেন। এটা তো আপনি দীর্ঘদিন ধরে এটা নিশ্চয়ই আপনি ফলো করেন, কারণ আপনি নিজে সাংবাদিকতার শিক্ষকই নন, আপনি দীর্ঘ সময় সরাসরি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। তো আপনার এই অভিজ্ঞতা থেকে এবার আমি দেখলাম যে বিভিন্ন পত্রপত্রিকায় এই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর যে সূচক সংক্রান্ত যে তালিকাটা তারা প্রকাশ করেছে, এবং সেখানে তারা বেশ কোনো পত্রিকা দেখলাম বেশ গর্ব করে বলেছে আমরা এবার গত বছরের তুলনায় 16 ধাপ এগিয়েছি। 16 ধাপ এই অগ্রসর হওয়াটা ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু 16 ধাপ অগ্রসর হওয়ার পরেও আমরা কোথায় আছি এবং কেন আছি? এই রিপোর্টটা দেখার পর, রিপোর্টটা পড়ার পর আপনার প্রাথমিক প্রতিক্রিয়াটা আসলে কি দাঁড়িয়েছে, যে আমাদের সাংবাদিকতার বর্তমান বাস্তবতাটা কোথায়? অসংখ্য ধন্যবাদ। আমি খুব সহজ করে বলি যে আমি এই রিপোর্টটা আদ্যোপান্ত পড়েছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমত হচ্ছে 16 ধাপ আমাদের উন্নতি হয়েছে, আমরা 165 থেকে 149-এ আসছি। এটা ভালো, আমি বলবো ভালো সিমটম, ভালো ইঙ্গিত। কিন্তু এই ইঙ্গিত কিন্তু আপনাকে আনন্দ করার, উৎসব করার, বা আমরা অনেক কিছু করে ফেলেছি এই স্বস্তি দেওয়ার জায়গায় রাখে না। কারণ আমাদের সামগ্রিক স্কোর হচ্ছে 33.71, এবং সেখানে এই প্যারামিটারে খুব স্পষ্ট করে বলা হয়েছে আমরা যখন বিভিন্ন ইন্ডিকেটর বা সূচকের মাধ্যমে 33.71 পয়েন্ট পেয়েছি, এটাকে তারা বলছে ভেরি সিরিয়াস কন্ডিশন। আমি আপনাকে আবারও বলছি, ইট ইজ ভেরি সিরিয়াস কন্ডিশন। বাংলায় যদি বলেন খুবই সঙ্গীন, আরো যদি সহজ করে বলেন আইসিইউতে যাওয়ার আগ অবস্থা। আর একটু হলে আপনাকে আইসিইউতে নিয়ে যাবেন। আমরা বলি না যে রোগীর অবস্থা খুব সঙ্গীন, আমরা কিন্তু সেই জায়গায় আছি। আমি আবার বলছি 16 ধাপ উন্নতি হয়েছে, ওকে, ভালো ভালো ইঙ্গিত। কিন্তু আমরা কিন্তু ভাই আইসিইউতে যাওয়ার এক ধাপ আগে আছি, আর একটু হলে আমরা আইসিইউ এর মধ্যে চলে যাব। আমি আপনাকে খুব ছোট্ট করে বলি আপনাকে এই রিপোর্টটা, যেটা আমি পুরোটা খুব মনোযোগ দিয়ে পড়েছি বা দেখেছি। এই রিপোর্টে যতগুলো জায়গায় বাংলাদেশের ইন্ডিকেটর গুলো তুলে ধরা হয়েছে, তার একটা জায়গায় শুরুতেই আপনার মিডিয়া ল্যান্ডস্কেপ নিয়ে একটা সুন্দর আলোচনা আছে। সেই মিডিয়া ল্যান্ডস্কেপের জায়গায় খুব স্পষ্ট করে বলা হচ্ছে বাংলাদেশের বয়স 53 বছর, এই দেশের রাষ্ট্রীয় যে টেলিভিশন, বেতার এবং বাসর সহ আরো কয়েকটা সংস্থা আছে, এই তিনটাই মূলত, এই তিনটা একদম পরিপূর্ণ হচ্ছে প্রোপাগান্ডা মেশিন। এই কথা শুনতে আপনার কেমন লাগে? আপনি বেড়ে নেন। 5 অগাস্ট একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন আপনি আমি সবাই কামনা করেছি, কিন্তু তারপরেও আমাদের রাষ্ট্রীয় গণমাধ্যম আপনার প্রোপাগান্ডা যন্ত্র হয়ে থাক, বিশ্ববাসী সেটা আপনাকে বলুক, এটা শুনতে আপনার ভালো লাগে? আপনি আমি তো গরিব মানুষের ভাই, আপনি যে কয় টাকাতে ট্যাক্সের টাকা দেন, এই ট্যাক্সের টাকায় বিজেপি চলে, বেকার চলে, বাসস চলে। এই রিপোর্ট বলছে এটা সিম্পলি প্রোপাগান্ডা মেশিন। আচ্ছা, আপনি কি আমাকে বলতে পারবেন যে পৃথিবীর অন্যান্য দেশে রাষ্ট্রীয় অর্থে যদি কোনো গণমাধ্যম চলে, সেগুলো কি সরকারের প্রশংসামূলক কথাবার্তা বেশি বলে না? অবশ্যই বলে। তাহলে আমাদের একটা সমস্যা কি? না, মাত্রাগত পার্থক্য আছে। আমি বেশি দেশ দেখার আমার সুযোগ হয়নি, আমি কয়েকটা দেশ মাত্র দেখার সুযোগ হয়েছে আমার। আমি কয়েকবার ইন্ডিয়াতে গিয়েছি, আমার অস্ট্রেলিয়াতে যাওয়ার সুযোগ হয়েছে, আমি ইন্দোনেশিয়াতে গণমাধ্যম দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি। আমি এই দেশগুলোতে যেভাবে আপনার রাষ্ট্রীয় টাকায় চলা গণমাধ্যমকে চলতে দেখেছি, সেটা ধরেন আমি যদি বলি আমি কোথায় আছি, আমি বহুদূর আছি। আমি আপনাকে বলি, গণমাধ্যম কর্মী হিসেবে, একসময় গণমাধ্যম কর্মী শিক্ষক হিসেবে আমি প্রত্যাশা করেছিলাম যে এই সরকার এসে বিটিভি এবং বেতারের যে সাহিত্য শাসনের যে একটা নীতিমালা ছিল, দেখেন আমি আপনাকে বলি, আমরা সব ভুলে গেছি। বিটিভি এবং বেতারের সাহিত্য শাসনের জন্য 1996 সালে আপনার কমিশন গঠিত হয়েছিল, যার নাম ছিল বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য শাসন নীতিমালা প্রণয়ন কমিশন। সচিব আসাদুদ্দৌলা সাহেবের সদস্য ছিলেন, চেয়ারম্যান ছিলেন। তখন ইউএনডিপি টাকা দিয়েছিল, রিপোর্ট হয়েছিল। শেখ হাসিনা গভর্নমেন্ট এটাকে বাস্তবায়ন করার জন্য অনেক মিটিংও করেছিল, পরে তারা সেটাকে স্ক্র্যাপ করে ফেলে দেয়। আব্দুল্লাহ সাইদ সাহেব তখন মনে হয় তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, তখন সেটা আপনার নষ্ট করে ফেলা হয়। আমি ভেবেছিলাম যে এইবারও এই তিনটা প্রতিষ্ঠানের আপনার জনমানুষের জন্য করার জন্য, আধুনিকায়ন করার জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে অপচয় কমানোর জন্য, আপনি বিশ্বাস করেন এই তিনটা প্রতিষ্ঠান আপনার আমার টাকা যে কি পরিমাণে অপচয় করে আপনার কোনো ধারণা নেই। এই অপচয়কে নষ্ট করার জন্য আমি ভেবেছিলাম যে এই সরকার কিছু পদক্ষেপ নেবে। আপনি বলেন, আপনি কিছু দেখেছেন এরকম কোনো পদক্ষেপ? আপনি বলেন ভাই, তারপর আমি জানতে চাই। না, এখন এটা ভালো বলেছেন, ঠিক আছে, আমরা তো এগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আমি না, এই সরকার আসার পর আমি শুরুর দিকে বিটিভিতে কিছুটা চেঞ্জ দেখেছিলাম। বিটিভিতে আমি দেখতাম, আমি নিজেও বিটিভিতে যখন আমি প্রথম আমন্ত্রণ পেলাম এই সরকারের, আমি তো অবাকই হয়েছিলাম যে এই সরকার বিটিভি আমাকে ডাকছে।
তো দেখলাম যে না, বিটিভি ঠিক আছে, ডাকলো আমাকে। আমি কয়েকবার গিয়েছি বিটিভি থেকে, সরকার আমলে 4-5 বার গিয়েছি। আমি সরকারের সমালোচনা করেছি, ডক্টর ইউনূসেরও সমালোচনা করেছি, এবং সেটা বিটিভি আবার আনকাট প্রচারও করেছে। এটা একটা পজিটিভ দিক। কিন্তু সমস্যাটা হলো, আমি একবার বিটিভির কিছু কর্মকর্তার আচরণের সমালোচনা করলাম। কর্মকর্তার আচরণের সমালোচনাটা কি ধরনের? বিটিভি করেছিল কি, তার সারা দেশে তাদের যারা জেলা প্রতিনিধি ছিল সকলকে একদিনে এক চিঠিতে সবাই চাকরি খেয়ে ফেললো। এইটা আমি সমালোচনা করেছিলাম যে বিটিভির যারা, আপনাদের দেখেছি, আপনি নিজেও চাকরি করেছেন বিভিন্ন মিডিয়াতে, আমরা দেখেছি যে জেলা প্রতিনিধিদের কি আসলে নিজে থেকে তেমন কিছু করার সুযোগ থাকে? ঢাকা অফিস থেকে যা করতে বলা হয় তারা তাই করে। আমরা যে মাঝে মাঝে হাসি ঠাট্টা করতাম যে বাতাবি লেবু চাষ নিয়ে আলোচনা করছি, বাতাবি লেবু চাষ নিয়ে আলোচনা রিপোর্টটা আমরা ঢাকা থেকে পাঠাতে বলি বলে তারা পাঠায়। কাজে যদি সকল জেলা প্রতিনিধি চাকরি যেতে হয়, তাহলে যারা তাদেরকে পাঠাতে বলেছিল ঢাকার অফিসে যারা কর্মকর্তা, তাদের তো চাকরি যাবে, কিন্তু দেখা গেল তাদের প্রমোশন হচ্ছে, কিন্তু জেলা প্রতিনিধি সবার চাকরি যাচ্ছে। তো এটা নিয়ে কথা বলার পর ইন্টারেস্টিংলি তারপরে বিটিভি আমাকে আর ডাকে না। খুব ইন্টারেস্টিং, কিন্তু আমি খুব মজা পেয়েছি যে তারপরে বিটিভি আমাকে ডাকে না। বিটিভি তখন ভেবেছে না এটা তো বিটিভি শত্রু, মানে সরকারের সমালোচনা কোনো সমস্যা নাই, কিন্তু আমি বিটিভি আমার সমালোচনা তুমি করবা, তোমাকে আমি ডাকবো, এটা হবে না। তো এই মানসিকতা সরকারের মধ্যে কিন্তু আরো একটা সরকার আছে। আবার বিএসএস দেখলাম যে বিএসএস যিনি এমডি হয়ে আসলেন, তিনি দেখলাম যে মোটামুটি মানে তেলের ড্রাম, আগে দেখতাম আমরা যে মানে যিনি প্রধান উপদেষ্টা মানে প্রধান নির্বাহী হন সরকারের, তার জন্য তেলের ড্রামে অনেকে যায়। এখন ওই ধরনের প্রেস কনফারেন্স এখন হচ্ছে না, এখন এমডি সাহেব নিজেই মাঠে নেমে গেছেন। দেখলাম যে কি হয়েছে না হচ্ছে, অনেক কিছু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এবং ভূমিকা রাখছেন। তো এইগুলো দেখলাম মায়া লাগে কেন? এটা তো আমাদের টাকাতেই চলছে, আমার আপনার টাকাতেই চলছে। কিন্তু এগুলো রিপোর্ট, আমি ওই রিপোর্টের কথা আমি অতটা বলবো না, ওরা তো এখানে বাইরের থেকে এসে আমাদের একটা ওদের কিছু প্যারামিটারের মাধ্যমে নিয়েছে। বাট আপনি নিজে কি দেখেন, আপনি নিজে আমাদের দেশে যা দেখছেন, আপনি নিজের অবজারভেশন বলবেন এখানে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি তাহলে ওটার আলোকে আপনি বলেন। গত কদিন আগে একজন উপদেষ্টাকে কিছু বেকায়দা রকম প্রশ্ন করা হয়েছিল, এবং প্রশ্নগুলি করার পর এখন সবাই দেখলাম যে সাংবাদিকরাই প্রশ্ন করতে পারে কিনা এটা নিয়ে আলোচনা করছি, এবং তারপর তাদের দুজনের চাকরি চলে গেল। তো আপনি সাংবাদিকতার শিক্ষক হিসেবে আপনার কি মনে হয়, সাংবাদিকরা কি প্রশ্ন করতে পারবে কি? জি, আপনি যে বাসুশ্রী এই হিসেবে কথা বলেন, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি। উনি একসময় খুব দায়িত্বশীল মানবাধিকার পক্ষে লোক ছিলেন। উনি কিন্তু একটা অপশনে বলেছেন কি জানেন, সেখানে সাংবাদিক অবৈধ প্রশ্ন করেছেন, অবৈধ প্রশ্ন। হ্যাঁ, সাংবাদিকের কোনো প্রশ্ন ভাই অবৈধ নয়, সাংবাদিক কোন প্রশ্ন অবৈধ হতে পারে না। আপনি জানেন, আমি পুরো ইন্টারভিউ দেখেছি বা ওই লাইভটা দেখেছি, ওই লাইভে কিন্তু সংস্কৃতি উপদেষ্টা যিনি জনাব মোস্তফা সরোয়ার ফারুকী, এই ভদ্রলোক কিন্তু খুবই কুল এন্ড কাম ছিলেন। উনি যে বিষয়টাকে ডিফেন্ড করতে চেয়েছেন, যে বিষয়টাকে এস্টাবলিশ করতে চেয়েছেন, আমি সেই বিতর্কে যাচ্ছি না, বাট দিস পারসন ওয়াজ ভেরি মাচ কুল এন্ড কাম, এবং তিনি কিন্তু ভালোভাবে সামলিয়েছেন। এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। সেকেন্ডলি, তারপরে সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন, প্রশ্নে জর্জরিত করেছেন, এটা ভাই সাংবাদিকের কাজ। এই কাজ থেকে আপনি বিরত রাখতে পারেন না। আপনি পছন্দ করেন না, এটা আমার পছন্দ না, এটা আমি গ্রহণ করলাম না, সমস্যা কি? এমনকি আপনি উত্তর নাও দিতে পারেন না, কোনো সমস্যা নেই, আপনি রাইট যে আমি আপনার এই প্রশ্নের উত্তর দেবো না, ভেরি ফাইন, ভেরি ফাইন। কিন্তু সাংবাদিক প্রশ্ন করতে পারবে না, সাংবাদিক ফাঁসিবাদী প্রশ্ন করেছে, সাংবাদিক এর পক্ষে প্রশ্ন করেছে, ওর পক্ষে প্রশ্ন করেছে। আপনি যদি এই চর্চা করতে থাকেন, এই ট্যাগ দিতে থাকেন, তাহলে ভাই বিশ্বাস করেন, আপনার যে ফ্যাসিবাদ করছেন, এই ফ্যাসিবাদের ভূতটা আপনার মধ্যে ঢুকে যাচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে